আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ মানব জোটের পক্ষ থেকে আমি কাজী মোশাররফ হোসেন। এই ছবিটি দেখছেন, ইনি হলেন সেই নিখিল ভারতে জামাতে ইসলামের প্রতিষ্ঠাতা, একজন কোরআনের অনুবাদক এবং একজন নামাজি ব্যক্তি ছিলেন। কিন্তু তিনি একটি রাজনীতির ক্ষেত্র তৈরি করেছেন, কারণ তিনি মনে করতেন যে রাজনৈতিকভাবে সংঘবদ্ধ থাকলে, ক্ষমতায় গেলে তিনি একটি সুন্দর সমাজ ব্যবস্থা কায়েম করতে পারবেন। এইটা ছিল তার থিসিস। তিনি নিজেও চেষ্টা করেছেন, কিন্তু তিনি হলেন মূলত একজন ফিলোসফার, একজন ইসলামী চিন্তাবিদ এবং গণতান্ত্রিক উপায়ে যে ক্ষমতায় যে কিভাবে ইসলামের খেদমত করা যায়, এই ছিল তার ধারণা। তার ধারণা সঠিক কি ব্যাঠিক আমি কিন্তু সে ব্যাপারে কোনো আমার মতবাদ দিচ্ছি না। আমি শুধু জানাতে চাচ্ছি যে এই ভদ্রলোক জন্মগ্রহণ করেছিলেন ব্রিটিশ ভারতের হায়দ্রাবাদে। যখন হিন্দু মুসলিম দাঙ্গাগুলো চরম আকার ধারণ করে, তিনি নিখিল ভারতের পক্ষে হয়েও আলটিমেটলি তিনি পূর্ব পাকিস্তানের দিকটায় তো আসতে পারতেন, কিন্তু তিনি চলে গেছেন পাকিস্তানে। ইন্ডিয়ার ক্ষেত্রে দেখা যায় যে পাকিস্তান যে ভাষাটা নিয়েছে, উর্দু ভাষা, এটা কিন্তু ইন্ডিয়ার সকল বিহার থেকে শুরু করে একেবারে সেই গুজরাট পর্যন্ত, মানে মোহাম্মদ আলী জিন্না, পাকিস্তান জনকের যে বাড়ি গুজরাট, সেখান পর্যন্ত সবাই উর্দু ভাষাটাকে ক্যারি করতেছে। ওই ভাষাতে তারা কথা বলার চেষ্টা করে, শেখার চেষ্টা করে, এবং উনিও তাই করেছেন। যাই হোক, পাকিস্তানের যেহেতু রাজধানী চলে গিয়েছিল ওয়েস্ট পাকিস্তান, তৎকালীনে উনি ওখানেই গিয়েছিলেন এবং উনি পরিশ্রম করেছেন। কিন্তু দেখা গেছে যে পাকিস্তানি জামাত জীবনে কোথাও কখনোই আপনার 3% ভোটারের বেশি নিতে পারেনি তাদের ভোট বাক্সে। বাংলাদেশও এতদিন পর্যন্ত তাই ছিল। কিন্তু এই ওনার যে মতবাদ, আমি সেটা নিয়ে কথা বলবো, কারণ উনি তো আর জীবিত নাই, কিন্তু ওনার তত্ত্ববাদ, তাত্ত্বিক যে কথাবার্তা, সেগুলো কিন্তু রয়ে গেছে। আজকে আপনি যদি যান অন্তত ইন্ডিয়াতে, আমরা বাংলাদেশের মানুষ অনেক সময় না বুঝেই ভারত বিরোধিতা করি। হয়তো উনি যদি আজকে জীবিত থাকতেন, আপনারা জানেন যে ইন্ডিয়ার দামান এবং দিউতে, পুদাচেরিতে, অরুণাচল প্রদেশ, গোয়া, কেরালা, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা, ওয়েস্ট বেঙ্গল, এই সমস্ত এলাকায়, হায়দ্রাবাদে মানুষ কাঁচা গরুর মাংস মার্কেট থেকে কিনে নিয়ে যেতে পারে। অর্থাৎ এই সমস্ত যে রাজ্যগুলো আছে এবং এই কেন্দ্রশাসিত অঞ্চলগুলোতে আছে, সেখানকার মুসলিমরা যথেষ্ট স্বাধীনতার মধ্যে আছেন, এমনকি গরু খাওয়ানিও সেখানে কোনো সমস্যা হয় না। কিন্তু কথা হইল এই, আপনি পাকিস্তান, বাংলাদেশের কথা বাদই দিলাম, হায়দ্রাবাদকে যেভাবে আইটি থেকে শুরু করে বিভিন্ন অর্থনৈতিকভাবে যেভাবে সাজানো আছে বা সাজানো হয়েছে, কিন্তু আমরা ভাগ হয়েছি 47 সালে ঠিকই, কিন্তু ওই ধরনের সুশৃঙ্খল সিটি, শান্তিপূর্ণ সিটি দেখতে পাওয়া যায় না, পাকিস্তানের কোথাও না।
পাকিস্তানের কোথাও না। আমরা কাশ্মীরের স্বাধীনতা চাই, এইটা চাই, ওইটা চাই, যে ইন্ডিয়াতে এটা হোক। কিন্তু দেখা যাচ্ছে যে ওনার যে দেশ, এই হায়দ্রাবাদে যদি উনি কি করতেন, আজকে যদি উনি দেখতেন, তাহলে উনি হয়তো পাকিস্তান থেকে আবার ব্যাক করে হায়দ্রাবাদে চলে আসতেন। কিন্তু কথা সেটা না। কথা হইল যে ওনার যে পলিসি, ওনার নিয়ম বা ওনার যে তত্ত্ব বা তাত্ত্বিক যে ধারণা, সেটা হইল যে যে মুসলমানরা যদি এরকম দল করে সরকার গঠন করতে পারে এবং আপনার সরকারে থাকতে পারে, তবে মুসলমানদের উন্নতিটা বেশি করা সম্ভব। কিন্তু যেটা পাকিস্তান এবং বাংলাদেশে এটি হয়নি। পাকিস্তান তো জন্মের পর থেকেই আছে সামরিক শাসন। বাংলাদেশকে এখন সামরিক শাসন থেকে ওই মাথায় একটুখানি রেখে দিয়ে আর কি, যে গণতন্ত্রের লোক আছে মাথার মধ্যে, শাসন করছে পাকিস্তান, সেদিকেই ধাবিত হচ্ছে। এবং বলা যায় যে এখন অবস্থার দৃষ্টিতে দেখা যায় যে বাংলাদেশকে শাসনের পিছনের যে পক্ষ, সেটি হইল বাংলাদেশ জামাতে ইসলাম। আমি এর আগে আরেকটি এপিসোডেও বলেছি যে মৌদুদিবাদ মানে কিন্তু সেই 71 সালের পাকিস্তানের গোলামি যে করেছিল জামাত শিবির, ওই গোলামির দিকে যাওয়া না। উনি সেটা বলেন নাই। আপনাদেরকে আবারও পড়তে হবে ওনার বই এবং ওনার যে তথ্য সেগুলো, যে উনি কি বলতে চেয়েছেন। উনি বলেন নাই যে পাকিস্তান, পূর্ব পাকিস্তান এক থাকতে হবে, বা পূর্ব পাকিস্তান বা বাংলাদেশকে পাকিস্তানের গোলামি করতে হবে, এটা নয়। উনি বলেছেন যে ওনার যে সংঘবদ্ধভাবে যদি ক্ষমতায় থাকা যায়, তবে মুসলমানদের কল্যাণের জন্য অনেক কিছু করা সম্ভব, অনেক উন্নয়ন করা সম্ভব। ইসলাম তো প্রতিষ্ঠা আপনি করতে পারবেন না, জোর করা সম্ভব না সেটা, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এর দায়িত্বে আছেন নিজে। আমি আবারও কথা বলতে চাই, বাংলাদেশের 3% বা 10% হোয়াট এভার রাইট নাও, যে ওনার যে তত্ত্ব দিয়ে গেছেন তার আলোকে, এবং 1971 সাল থেকে শুরু করে এই পাকিস্তানি পদদেহী ভাব ছেড়ে দিয়ে এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি বলে যারা বলছিল, তার যে বিপরীতটা দেখা গেছে এই 16 মাসে বা 15 মাসে, সেখান থেকে বের হয়ে আসতে হবে। জনগণের প্রাণের কথার সাথে মিল রাখতে হবে। কারো দাসত্ব করে বাংলাদেশ একটা উচ্চ পর্যায়ে চলে যাবে, এটি সম্ভব নয়। এটার জন্য ভারত, পাকিস্তান, বাংলাদেশের হাজার হাজার জনতা যুদ্ধ করে ব্রিটিশ খেদায় নাই, পাকিস্তানিদেরকে খেদায় নাই। এইটা নিয়ে গভীরভাবে চিন্তার অবকাশ আছে। এর বাইরে গেলে ফলাফল হবে খুবই ভয়ঙ্কর, এবং তা থেকে বাঁচার জন্য, একতাবদ্ধ থাকার জন্য জনগণের যে ইচ্ছা, সেই ইচ্ছার প্রতিফলন সবাই ঘটাক, এই কামনা করেই শেষ করছি। আল্লাহ হাফেজ।